বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে যে নিজের স্বামীর কাছ থেকে সতীন ঘরে আনার মতন সারপ্রাইজ পাবো ভাবিনি কখনো। আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো এবং একই সঙ্গে আজকে আমাদের ছোট্ট সংসারে একজন থেকে 3জন হবার আনন্দটুকু প্রকাশ করার কথা ছিল আমার সাগরের কাছে। কিন্তু সেই আনন্দ যে কেবল আমার ভেতরেই সীমাবদ্ধ থাকবে সেটা কখনো কল্পনাতেই আসেনি। যেদিন আমি অনুভব করি আমার ভেতর অন্য ছোট্ট একটা প্রাণের অস্তিত্ব আছে, সেদিনেই ঠিক করি আর সপ্তাহখানেক পর তো আমাদের প্রথম বিবাহবার্ষিকী। সেই শুভ দিনেই সাগরকে আমাদের অনাগত সন্তানের কথা বলবো। স্মৃতি হয়ে থাকবে সেই মুহূর্তটা আমাদের জীবনে। সাগরের জন্য সারপ্রাইজ রেখেছিলাম, কিন্তু কে জানতো ভাগ্যে রয়েছে সাগরই আমাকে আমার থেকে দ্বিগুণ বড় সারপ্রাইজ একেবারে পরিপূর্ণ করে দেবে, যার কারণে আমাদের পথ চলা হয়তো এখানেই সমাপ্তি ঘটবে। আসলেই কি সমাপ্তি ঘটবে আমাদের পথ চলার, নাকি আমাকে আরো অন্য কোনো ঝড়ের জন্য নিজেকে তৈরি করতে হবে? এইভাবে সেজেছ কেন এই ভোর সন্ধেবেলা? তুমি জানো না তোমাকে সাজলে কেমন দেখায়? কোথাও যাবে বুঝি? আচ্ছা, সে যেখানে যাবার যেতে পারো, তবে একটা কথা শুনে রাখো, এ হচ্ছে কলি। ওকে আর আমাকে বর আর বধূর বেশে দেখে নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই যে ও আমার সদ্য বিয়ে করা বিবাহিতা স্ত্রী। সাগর কি সুন্দর করে বলে দিল কলি ওর স্ত্রী। একবারও ভাবলো না দাঁড়িয়ে থাকা মেয়েটিও বোধহয় তার স্ত্রীর পরিচয় তার সামনে আছে। সে কথা যদি ভাবতো, হয়তো কলি আজকে সাগরের পাশে দাঁড়িয়ে থাকতো না। অশ্রুসিক্ত হয়ে গেল দু চোখ। কিন্তু কথায় আছে না, চোখ ভরে জল এলে চোখেই তো, কিন্তু কথায় আছে না, চোখ ভরে জল এলে চোখেই তা ফেলো মুছে। ঠিক সেরকমই আমিও চোখের জল সামনে না আসতে দিয়ে ওদের সামনে থেকে সরে আসলাম। সাগরের গলার আওয়াজ শুনে আমার শ্বশুর শাশুড়ি দেবর যা ননদ সবাই নিচে নেমে এসছে। সবার সামনে আমার দাঁড়িয়ে থাকতে ও কেমন কুণ্ঠাবোধ হচ্ছে, কিন্তু আপাতত পরিস্থিতিতে চুপ করে রইলাম। আমার শাশুড়ি মা তার নতুন বৌমার কাছে গেলেন। আমার শ্বশুরমশাই বেশিরভাগ সময়ই নির্বাক থাকেন আমার শাশুড়ির সামনে। খোকা, এই মেয়েটিকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, একবার তো বললাম না কি? ওকে দেখো একবার ভালো করে। কলি দেখতে কেমন সুন্দর, ওই প্রিয়ার থেকে আরও ভালো দেখতে। এবার দেখবে কলির সঙ্গে আমি ঠিক কতটা সুখে থাকি। বুঝেছ? তুমিও তোমার প্রতিবেশীদের মুখের উপর জবাব দিতে পারবে তোমার পুত্রবধূ কোনো কালী মূর্তি নয়, তাদের ছেলের বউয়ের থেকে 1000 গুণ সুন্দরী। কথাগুলো বেশ উৎফুল্ল মনে সাগর তার মাকে বলছিলেন, আর আমার শাশুড়ি মাও খুব মনোযোগ সহকারে ছেলের কথাগুলো শুনছেন, যেন অতীব কাঙ্ক্ষিত কথাগুলো তিনি শুনতে পেয়েছেন। হয়তো সেটাই চাইতেন তিনি। সাগরের দ্বিতীয় বিয়ে করার কারণ আমার সন্তান জন্মদানে অক্ষমতা কিংবা আমার কোনো শারীরিক অসুখ, এরকম কোনো কিছুই নয়। আমি দিব্যি সব দিক দিয়ে সুস্থ আছি। শুধু সমস্যা একটাই, আমার গায়ের রং কালো। আমি তার দ্বিতীয় স্ত্রী কলির মতন দেখতে সুন্দর নই। হ্যাঁ, বিয়ের শুরুতেই আমি বুঝেছি সাগর এই বিয়েটাতে মত নেই। বিয়েতে বেশ মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন আমার বাবা মা আমার শাশুড়ি মাকে, অথচ সেই টাকাগুলো দিয়েছিলেন আমার বাবা মা যাতে তাদের মেয়েটির সুখে থাকতে পারে। শ্বশুরবাড়িতে এসে যে খুব একটা সুখে আছি এই কথাটা বেশ জোর দিয়ে যে বলবো তার উপায় নেই, কারণ বিয়ের পরদিন পাড়া প্রতিবেশীর নতুন বউ দেখতে এসে মুখ টিপে হাসতে দেখেছি যে আমি। বলা বলি করছিল সাগরের মতন একটা সুদর্শন যুবকের জন্য আমার মতন একটা শ্যামলা রঙের মেয়েকে কি করে বৌমা করে আনলেন। তখন আমি সবটা শুনেও যেন কিছুই শুনিনি। বিয়ের 1 সপ্তাহ সাগর আমার কাছে ছিল, তারপর ব্যবসার কাজের জন্য 6 মাস পর ফিরে আসে। অন্য জায়গায় যে ব্যবসা ছিল সেখানে লস হতে থাকে, তাই বাধ্য হয়ে সাগর সেখানেই থেকে ব্যবসা সামলাচ্ছিল। মাসে 2-1 বার দেখা করে যেত পরিবারের সঙ্গে। সাগর কখনোই আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি বিয়ের 1 সপ্তাহ পর্যন্ত। দরকার হলে কথা বলতো কিংবা চুপচাপ থাকতো।
তবুও সাগর কখনো আমার সঙ্গে কোনো রূপ খারাপ ব্যবহার অবধি করেনি। যেই না অফিস থেকে ফিরে আসলো প্রায় 7 মাস পর, অমনি সাগর ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। আগে তো দরকার হলে কথা বলতো আমার সঙ্গে, আর মাঝে মধ্যে একটু আধটু গল্প করতো। কিন্তু ফিরে আসার পর থেকে দরকার হলে কিরকম করে কথা বলতো আমার সঙ্গে। তখন থেকে শুরু হয় সাগরের বদলে যাওয়া। অযথাই আমার উপর রেগে থাকতো সব সময়। আমি কিছুতেই কিছু বুঝতাম না সাগর কেন রেগে আছে আমার উপর। ও তো কখনো আমার গায়ের রং নিয়ে কোনো কথা বলেনি, তাহলে এরকম কেন করছে? এখন বুঝতে পারছি, ততদিনে সাগর কলিতে মজেছিল, তাই আমাকে ভালো লাগেনি। তারপরেও ফিরে এসে বেশি দিন থাকেনি, আবারও চলে গেছিল ব্যবসায়ের কাজে অন্য জায়গায়। আর তখন থেকেই সাগরের পরিবর্তন ব্যাপক। কলি, তুমি ভেতরে যাও তো। শোনো প্রিয়তা, তুমি ওই নিচের রুমটায় থাকবে এখন থেকে, বুঝেছো? আমি মাথা দুলিয়ে হ্যাঁ নামক সম্বোধন করে সেই রুমে চলে আসলাম। সাগর নিশ্চয় এখন কলিকে নিয়ে তার নতুন জীবনে পা রাখবে, আর আমি অন্ধকার জীবনের অতলে ডুব দিলাম। সকাল হতেই সবার পেটে পড়ে আমার বানানো চা। সেই মোতাবেকই রান্নাঘরে এসেছি চা বানাতে, তারপর নাস্তা বানাবো। 5টা বাজে, সকালের আলো ফুটতে শুরু করেছে। রাত্রে ঘুম হয়নি, সকালবেলা রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে। কাজের মাঝে থাকলে যদি একটু ভালো লাগে। চা বানানো শেষ, কাপে ঢালার সময় দেখতে পেলাম আমার স্বামীর সদ্য বিয়ে করা স্ত্রী কলি দাঁড়িয়ে আছে। শুনেন, চার কাপগুলো আমি দিয়ে আসছি সবাইকে। আমার থেকে অনুমতি না নিয়ে কাপগুলো নিয়ে ওপরে চলে গেল কলি। বেশ বুঝতে পারছি হয়তো এখন সবাইকে গিয়ে বলবে চা সে বানিয়েছে, সবার কাছে ভালো বৌমা সাজবে। আমি সেদিকে মন না দিয়ে নাস্তা তৈরি করতে লাগলাম। আপাতত এসবই তো হবে, এ সংসারে আমাকে সহ্য করে নিতে হবে। নাস্তা আমি পরিবেশন করে দিচ্ছি, আপনি যান আপনার রুমে। এগুলো তো আমিই করি, আজকে তুমি? এখন থেকে আমার আমার একটু কম করবেন, ভুলে যাবেন না এখন আমিও আছি। সত্যি তো, বলল কলি। এখন তো সেও আছে। আমি প্রত্যুত্তর না করে নিজের রুমে চলে গেলাম। কথা বললেই কথা বাড়বে। আমার রুম থেকে ডাইনিং টেবিলটা দিব্যি স্পষ্ট দেখা যায়। আমার ছোট যা সেরকম কোনো কাজই করতো না, সব কাজই বলতে গেলে আমি করতাম। সবাই রান্না খেয়ে নতুন বউয়ের প্রশংসা করছে, ভাবছে খাবারগুলো বোধহয় কলি বানিয়েছে। অথচ এই এত বছরে আমার রান্নার সুখ্যাতি তারা করেনি বলতে গেলে। আমি শুধু ভাবছি মেয়েটা প্রচণ্ড চালাক, কি সুন্দর করে আমার বানানো চা নাস্তা নিজের বলে চালিয়ে দিল। সেদিক ওরকম মন মানসিকতা আমার নেই, তাই চুপ করে রইলাম। রুমে বসে বসে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছি, খোলা আকাশের দিকে চেয়ে। দরজা খোলার আওয়াজ পেতেই পেছন দিকে ফিরে তাকাতেই সাগরে দেখা পেলাম। সে তো এখন অফিসে যাবে। সাগর প্রতিদিন অফিসে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেত। প্রায় 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, কখনো মুখ ফুটে বলেনি ভালোবাসি আমাকে। কিন্তু আমি বুঝতাম হয়তো বলতে পারে না, কিন্তু ভালো তো বাসে। কিন্তু ধারণাটা ভুল, ভালোবাসলে এরকম হতো না। আজকেও এসছে, কিন্তু আজকের দিনটি তো পুরোই অন্যরকম। তাহলে আজকে কেন এসছে? আপনি আমার রুমে হঠাৎ করে কেন? ভুলে গেছো? আমি এখন অফিসে যাব। অফিসে যাওয়ার আগে কখনো তোমার সঙ্গে দেখা না করে যাই আমি? আজকে তো অন্যরকম, কলিকে তো নিয়ে এসছেন তাই না? তাহলে ওর সঙ্গেই তো দেখা করে যাবেন। ভুল বুঝছো, আমি অপারগ, আমাকে এটা করতেই হতো। শুধু এইটুকু জেনে রাখো, সময় এলে সবটা বুঝবে প্রিয়তা। আপাতত আমি কিছুই না বলতে পারবো আর না করতে পারবো। সাগর চলে গেল, কিন্তু শেষের কথাটি শুনে বুঝতে পারলাম না আমি। ওদিকে রান্নাঘরে চিৎকারের আওয়াজ আসছে। ভালো করে শুনে বুঝতে পারলাম ওটা কলির আওয়াজ। গিয়ে দেখতে পেলাম কলি ডাইনিং টেবিলের কাছে পড়ে আছে। আমাকে দেখেই সে বলতে লাগলো, হয়তো আমাকে আপনার পছন্দ নয়, কিন্তু তাই বলে এইভাবে প্রতিশোধ নেবেন আপা, এটা আমি কল্পনাও করিনি। এরকমটা কেন করলেন? কলির কথায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আমার বানানো চা নাস্তা নিজের নাম করে সবাইকে দিল, তাও কিছু বললাম না। আর এখন এই নতুন নাটক করছে। তুমি কিচ্ছু করনি, তুমি তো এখানে তেল ফেলে রেখেছিলে যাতে আমি পরে ব্যথা পাই। ভুলে যেও না, আজকে আমি ডাইনিং টেবিলের পাশে আসিনি সকাল থেকে।
সবটা তো তুমিই করেছো। হুম, সেই জন্য তো আপন প্রতিশোধ নিলেন এরকমটা করে। আমি এবার সবটা বুঝেছি। কলির কথায় বোঝা গেল বেশ চালাক মেয়ে। বাড়িতে আসতে না আসতেই সবার সামনে আমাকে খারাপ করার চেষ্টা করছে, অথচ আমি কিনা ওকে সাহায্য করেছি সকালবেলা। বলি বৌমা, গায়ের রঙের মতন তোমার মনটাও এত কুচুটে কেন বলো দেখিনি? একটু বদলাতে পারো না নাকি? মেয়েটা আসতে না আসতেই শুরু করে দিয়েছো, এমন কেন করো? আহ রাজিয়া, তুমি বৌমাকে এভাবে বলো না তো। ওর মনেও তো কষ্ট হয় নাকি? এই তোমার জন্য, হ্যাঁ তোমার জন্যই আমার ছেলে ওকে বিয়ে করে এনেছে। রত্ন চিনলা না রাজিয়া, বুঝলে? খালি চকচক করলেই শোনা হয় না, সেটা তো এতদিন বুঝোনি। কিন্তু আমি আজকের পরিস্থিতি দেখে এটা বুঝতে পারছি, চকচক সোনা চিনতে তোমার আর বোধহয় দেরি হবে না। বাবার কথা শুনে মা রেগে উপরে চলে গেলেন। এই বাড়িতে বিয়ে হওয়ার সূত্রপাত ধরতে গেলে আমার শ্বশুর মশাই। উনি নিজে পছন্দ করে এনেছিলেন আমাকে। ওনার ব্যবহারে কখনো মনে হয়নি আমি আমার বাবাকে পাইনি। আমার বাবা মারা গেছে কয়েক মাস আগে। মা এখন ভাইয়ার সঙ্গে থাকে। বাবা থাকতে ঢাল হয়েছিল আমার পাশে। বাবা এখন নেই। বাবার জায়গাটা বেশ শূন্য শূন্য লাগলেও এই শ্বশুর মশাই সেই অভাব খানিকটা পূরণ করে দিয়েছে। উনি আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ কথা বলে চলে গেল উপরে। এতক্ষণ বাড়ির এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকলেও এবার নিজের রুমে গেলাম। রুমে যেতেই রাজীবকে দেখে চমকে উঠলাম। কি সুন্দর করে সে আমার বেডের উপর বসে আরামে মোবাইল টিপে যাচ্ছে। অবাক হলাম, উনি এই বাড়িতে হঠাৎ করে, তাও একেবারে আমার রুমের ভেতর। আপনি আমার রুমের ভেতর আসলেন কখন? ওই তো, তুই কোথাও যেন ছিলিস। তোর শ্বশুরমশাই আমাকে বলল তোর রুমে যেতে, কারণ আসার সময় তোদের ওই ড্রয়িং রুমে একটা মেয়েকে বসে থাকতে দেখেছিলাম। পরে জানতে পারি সাগরীটাকে কালকে বিয়ে করে এনেছে, মানে এক কথায় তোর সতীন। হুম, সে যাই হোক না কেন, আপনার কি? আপনি কেন এসছেন এখানে? এখন আগের মতন খারাপ ব্যবহার করছিস? এই জন্যই তোর কপালে সতীন জুটেছে রে পিয়তা, বুঝলি তো? ছিলিস তো কালো মেয়ে, তাও আবার এত কিসের দেমাক তোর, সেটাই তো বুঝছি না। এবার দেখ কেমন লাগে। তোর অবস্থা দেখতে এসেছি, বুঝলি? আমাকে যে অপমান করেছিস না, বারবার ফিরিয়ে দিয়েছিলি, এখন বুঝ সেটার মজা। দেখ কেমন লাগে সতীনের সংসার করতে। এ তো কেবল শুরু, দেখ সামনে তোর জন্য ঠিক কি অপেক্ষা করছে। উপরোক্ত কথাগুলো বলেই রাজীব বাড়ি ছেড়ে চলে গেল। আমি বুঝলাম না উনি ঠিক কী কারণে এসছে এই বাড়িতে। আমাকে কথা শোনানোর জন্য, নাকি আমার করুণ পরিস্থিতি দেখার জন্য? যাই হোক, উনি যে চলে গেছেন এতেই আমার শান্তি। ওনাকে দেখলেই অসহ্য লাগে একেবারে। বাবা থাকতে সব সময়ই আমাকে এই বদ লোকটার হাত থেকে রক্ষা করেছে। রাজীব ভাইয়ের সম্পর্কে আমার বড় চাচাতো ভাই হয়। আমাদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার দূরত্বে ছিল ওনাদের বাড়ি। উনি মোটেও কোনো সুবিধার মানুষ নন। উনি চাইতেন আমি ওনাকে বিয়ে করি। স্কুল কলেজের রাস্তা আজকে কতবার ওনার ভালোবাসি ভালোবাসি বলে আমায় কতবার যে বিরক্ত করেছে তার ঠিক নেই। ওনার একটাই কথা, আমার গায়ের রং অত ফর্সা নয়, তবুও কেন আমি ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমার তো ওনাকে সাদরে গ্রহণ করা উচিত, কিন্তু উনি যে ঠিক কী রকম স্বভাব চরিত্রের সেটা আমার বাবা বেশ ভালো করেই জানতো। উনি যে কী পরিমাণ বদ লোক সেটা উনি আমাকে হাড়ে হাড়ে বুঝিয়েছেন। কম বিপদে পড়িনি ওনার জন্য। কত চড় থাপ্পড় মেরেছি, অপমান করেছি, তার হিসেব নেই। শেষমেশ বাবা সাগরের সম্বন্ধটি আসতেই আমার বিয়ে দিয়ে দেন। প্রতিবেশীরা নানান কথা বললেও আমার স্বামী কখনো আমাকে কালো বলে কোনো কথা বলেনি। আমার শ্বশুরমশাই ছিলেন আমার দ্বিতীয় বাবা। জায়ের সঙ্গে সেরকম ভালো সম্পর্ক না থাকলেও তিক্ততার সম্পর্কও নেই বলতে গেলে। আমার দেবরদেরও বিয়ে হয়েছে এই তো সবে সবে, মাস চারেক হবে বোধহয়। সব মিলিয়ে ভালোই ছিলাম, কিন্তু সুখ হয়তো আমার কপালে বেশি দিন সহ্য হয় না, যার উদাহরণস্বরূপ কলি। এসব কথা না ভেবে রুমের জানালার দিকে চেয়ে বসে আছি। কি সুন্দর প্রকৃতি! কি হতো যদি আজকের সকালটাও যদি এরকম সুন্দর হতো। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। যা হবার নয় তাও হয়তো কোনো দিনেই হবে না। বেলা 8টার ঘরে গিয়ে পৌঁছেছে।
এখনও কিছু খাইনি, পেটে খিদেও লেগেছে। রান্নাঘরে গিয়ে দুটো রুটি খেয়ে কাজে লেগে পড়লাম। আমাকে সাহায্য করতে পাখি মানে আমার যা এসছে। সমস্ত কাজকর্ম শেষ করে নিজের রুমে এসে শুয়ে রয়েছি। নিজের রুম বলতে সাগরের রুমে নয়, এটা অন্য রুমে এসছি। পাখিকে বলে দিয়েছি সবাইকে খাবার পরিবেশন করার কথা। নিজের রুমে এসে শুয়ে পড়েছি। সাগর কাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম প্রিয়ার রুমে যায়। গিয়ে দেখতে পায় প্রিয়তা ঘুমোচ্ছে আরাম করে। সেই যে দুপুরে ঘুম দিয়েছে এখনো ওঠেনি। হয়তো কালকে রাত্রে নির্ঘুমের ফলে আজকে এই স্বস্তির ঘুম। প্রিয়তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। সাগরেরও বুঝতে বাকি নেই ঠিক কোন কারণে প্রিয়তার এই অবস্থা। সাগর প্রিয়তার মাথায় হাত রাখলো, কপালে আলতো করে একটা চুমু এঁকে দিল যাতে প্রিয়তা টের না পায়। আমি সব ঠিক করে দেব প্রিয়তা। এই সব দিন শীঘ্রই বিদায় নিবে আমাদের জীবন থেকে। শুধু ওই কুৎসিত লোকটাকে একবার খুঁজে তো পাই, তারপর সকল আধার কেটে যাবে আমাদের জীবন থেকে। সাগর প্রিয়তার রুম ছেড়ে নিজের রুমে গেল, যেখানে কলি বসে রয়েছে। সাগরের কলিকে এখন এই রুমে দেখে বিরক্ত লাগলেও যে কিছু করার নেই। কলিও তো তারই মতন পরিস্থিতি শিকার। সাগর ফ্রেশ হয়ে এসে ল্যাপটপে বসে কিছুক্ষণ কাজ করলো। পাখি এসে খেতে যাবার জন্য ডাকলেও সাগর খেতে চায় না। ফলে পাখি রুমে এসে খাবার দিয়ে যায়। সাগর সে খাবারের দিকে ফিরেও তাকায় না। সে মনোযোগ দিয়ে আবার আগের মতো করে কাজ করে যাচ্ছে। খাবারের কি দোষ বলুন? খেয়ে নিন, খাবার তো আর কোনো কিছু করেনি। সাগর এবার রেগে গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। কলি সাগরের আকম্বিক কাণ্ডে ভরকে গেল। তাহলে কি আমার দোষ? বলো কলি, আমি কি করেছি? সব দিক দিয়ে সাফার করছি আমি। নিজের স্ত্রীর থেকে দূরে গিয়ে তোমার সঙ্গে থাকতে হচ্ছে। প্রিয়তা যে কতটা কষ্ট পাচ্ছে সেটা কি আমি জানি না? বলো। জানি না ও খেয়েছে কিনা, আর আমি এখানে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমাবো? আপনার মতন আমিও যে অসহায় সাগর, কিচ্ছু করার নেই। আমাদের হাতে এখন শুধু ওই লোকটিকে খুঁজে আমাদের এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। সাগর কলির কথার কোনো প্রতি উত্তর না করেই বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা হাতে নিয়ে এলো। যা দেখে কলি সাগরের প্রশ্ন করলো, আপনি কাঁথা বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? কলি, একটা কথা ভুলে যেও না, প্রিয়তা আমার স্ত্রী, তুমি নাও। সুতরাং এসব কথা বলবে না। এই বিয়ে না করেও বিয়ে বিয়ে নাটকটা যে কী কারণে করতে হয়েছে আমাদের, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। যখন জানোই অজানা নয়, তাহলে ফের এসব বলবে না। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বারান্দায় শুয়ে পড়ছি। ঠিক আছে, যেমনটি বলবেন আপনি। আমারও ভালো লাগছে না এসব করতে। জানি না কবে পরিত্রাণ পাবো। এই রাতের আধার কেটে যেমন সকাল আসবে, ঠিক তেমনইভাবেও একদিন আমাদের দুজনের জীবনে আলো আসবে। সে প্রতীক্ষাই করছি আমি। সাগর নিঃশব্দে বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। দু চোখের পাতা এক করার চেষ্টা করেও পারছে না। বারংবার প্রিয়তার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। ব্যবসায়ের কারণে দূরে থাকলেও সাগর ঘুমানোর কখনোই প্রিয়তাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতো না। আজকে যেন প্রিয়তা থেকেও না থাকার কষ্ট হচ্ছে খুব করে। শুধু মনে মনে প্রার্থনা করে যাচ্ছে শীঘ্রই যেন সেই লোকটিকে খুঁজে পায়, কারো যেন কোনো বিপদ না ঘটে। সকালবেলা আগের ন্যায় সাগর তার সকল কাজকর্ম সেরে অফিসে চলে গেলেন। আমিও আমার কাজ মানে রান্নাঘরের সকল কাজ সেরে নিজের রুমে বসে আছি। এমন সময় একটা কল আসলো অপরিচিত নম্বর থেকে। তোর স্বামীকে বলে দে যাতে আমাদের ব্যাপারে বেশি নাক না গলায়। তাকে যা করতে বলা হয়েছে সে যেন শুধুমাত্র সেটাই করে। যদি বেফাস কিছু করে তো তার প্রাণপ্রিয় বোন আছে না, ওর 12টা বাজিয়ে দিব, তা ওর বাচ্চা সমেত, বুঝেছিস? আমি কিছু প্রতিউত্তর করব তার আগেই ফোন কেটে দেওয়া হলো, যার দরুন আমি কিছু জিজ্ঞেস করার কোনো সুযোগ অবধি পেলাম না। তবে লোকটির বলা কথা কিছু বুঝতে পারছি না। ননদ বলতে আমার এক ননদ তো বাসায়ই ছিল, কালকে শ্বশুরবাড়িতে চলে গেছে। আর ছোট ননদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এখনো ধুমধাম করে বিয়ে দেওয়ার বাকি আছে। আমার ননদের হবু শাশুড়ি মা অসুস্থ ছিলেন, সেজন্য আরও কয়েক মাস আগে রুষা সেখানে ছিল, কিন্তু এখন তো পড়াশোনার জন্য আবারও বাইরে চলে গেছে। তাহলে ওর কি ক্ষতি হয়েছে? মনের মধ্যে থাকা ভয় আরও ক্রমশ বেড়ে যাচ্ছে। এত চিন্তা নিয়ে থাকতে পারছি না।
রুষা এখনো শ্বশুর বাড়িতে নেই, সেখান থেকে আরো কয়েক মাস আগে চলে গেছে, তাহলে এখন কোথায়? কলেজে যাবার জন্য রুষা ঢাকায় ওর কাজিনের সঙ্গে থাকতো। ওর কাজিনও একাই ছিল। রুষা জেদ ধরে সেখানে গিয়েছে। ওখান থেকে কলেজ কাছে হয় বলে রুষা আমাকে কল করে আমার সঙ্গে কথা বলে। সবই ঠিকঠাক আছে, কিন্তু আজ প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে রুষার কোনো খোঁজ নেই। ওর কাজিনকে ফোন দিতেই ফোন বন্ধ বলল। আমি উপায় না পেয়ে সেই অচেনা নম্বরে কল করতেই ফোন বন্ধ আছে বলছে। এবার মনের মধ্যে থাকা ভয়টা বেশ তীব্র হলো। বাধ্য হয়ে সাগরকে কল করলাম, কিন্তু কল বেজে যাচ্ছে, সাগরের ফোন রিসিভ করার কোনো নামই নেই। এদিকে আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না। বাড়িতে কাকে বলবো? আমার যা আর দেবর বেড়াতে গেছে, ননদও বাহিরে, মা ঘুমাচ্ছে। এত ভয় চিন্তা নিয়ে থাকা সম্ভব নয়। বাধ্য হয়ে আমি সাগরের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সাগর, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, একটু শোনো। সাগর কাজ করছিল। প্রিয়তাকে এভাবে অফিসে কোনোভাবেই কাম্য করেনি সে। কিছু কি হয়েছে প্রিয়তা? তোমার ফোন এরকম কেন? কতবার ফোন করেছি, ধরোনি। মিটিংয়ে ছিলাম, তাই ধরতে পারিনি। সাগর প্রিয়তার চিন্তিত মুখ দেখে বুঝে গেল ঘটনাটা বেশ অনেক দূর এগিয়েছে। প্রিয়তার কথা মতো প্রিয়তাকে নিয়ে বাইরে গেল। এবার বলো কি হয়েছে? তুমি এরকম করছো কেন? প্রিয়তা সাগরকে সবটা খুলে বলল। সবটা শুনে সাগরের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে জানে তার ছোট বোন রুষা যেখানে থাকবার কথা সেখানেই আছে এক ভয়ঙ্কর লোকের কাছে, যে সাগরকে দিয়ে কলির সঙ্গে বিয়ের চক্রান্ত করিয়েছে। অবশ্য সাগর সেটা বিয়ের নাটক বলে উতরে দিয়েছে, কিন্তু রুষা সদ্য জানতে পারে সে মা হতে চলেছিল। সেদিন যখন উৎকণ্ঠা মন দিয়ে সাগরকে সবটা জানিয়েছিল, তার কিছুক্ষণ পরেই রুষাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয়তার মতন সাগরের কাছেও ফোন এসেছিল। সাগরও প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু যখন তার বোন আর তার অনাগত বাচ্চার প্রাণের হুমকি দিল, তখন আর স্থির থাকতে পারেনি সাগর। ওই লোকটি শুধু সাগরকে নয়, কলির অসুস্থ মাকেও আটকে রেখেছে। কলি বলতে গেলে অনাথ প্রায়, মা ছাড়া তার কেউ নেই। কোনো রকমে মা মেয়ে দিন যাপন করত, কিন্তু সেই মায়ের যখন বিপদ, কলিও বাধ্য হয়েই বিয়ের নাটকটা করতে সায় দেয় সাগরের সঙ্গে। লোকটি সাগরকে দুটো পথ দেখিয়েছিল, হয় বিয়ে করে আর একটা বউ নিয়ে যাও প্রিয়তার সামনে, নতুবা নিজের বোনের লাশ নিয়ে যাও বাড়িতে। সাগর সেদিন বাধ্য হয়েই বিয়ের নাটকটা করে রুষার প্রাণ বাঁচাতে মিথ্যে বিয়ের ছবি আর কলিকে ওই বাড়িতে নিয়ে যায় সাগর। ও সব বধূ বেশে থাকা ছবি আর কলিকে ওই বাড়িতে নিয়ে যাওয়ায় লোকটি ভেবেছিল সাগর হয়তো সত্যিই কলিকে বিয়ে করে নিয়েছে। লোকটির কথা অনুযায়ী বাড়িতে কাউকে কিছু বলে না। এরপর যখন সাগর ওই লোকটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। কলির সঙ্গে বিয়ের নাটক করবার আগে সাগর চেয়েছিল পুলিশকে সবটা জানাতে, কিন্তু সেই ধুরন্তর লোক তৎক্ষণাৎ একটা ভিডিও পাঠায় সাগরের ফোনে, যে ভিডিওতে দেখা যাচ্ছিল রুষার হাতের উপর টকবগে গরম পানি ফালানো হচ্ছে, আর রুষা ব্যথায় আর্তনাদ করে উঠছে। বোনের এই অবস্থা দেখে সাগরের সাহসে কুলায়নি আর পুলিশের কাছে যাবার। সে তখন একেবারে বাধ্য হয়ে বিয়ে নাটকটা করে, আর তারপর সেই হাতে ব্যান্ডেজ করে ছবি তুলে আবার সাগরের ফোনে দেয়। সাগর বুঝতে পারে ওই লোকটিকে ধরা অত সহজ নয়। সে সব সময় সাগরের উপর নজর রাখে, তাই সাগর এখন বেশ সাবধানে থাকছে। সেদিন সাগরকে ফোনে সব বলেছিল। কখনো সামনে আসেনি সে, যা বলার ফোনেই বলতো, তারপর সিম কার্ড বন্ধ করে দিত। এইসব যন্ত্রণা নিয়ে আছে সাগর, কিন্তু প্রকাশ করতে পারছে না। বাড়িতেও কিছু জানায়নি, মা বাবা সবাই চিন্তা করবে বলে। কিন্তু বিয়ে হয়েছে কালকে, আজকে সহ 2 দিন হয়ে যাচ্ছে। আজকের ভেতর যদি রুষাকে ভালোই বাড়িতে ফিরিয়ে না দেওয়া হয়, সাগর মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার পুলিশ স্টেশনে যাবে সে। ওরই এক বন্ধু পুলিশ, সেখান থেকে সাহায্য নেবে। আপাতত এই বিয়ের চক্করে প্রিয়তা বেশ কষ্টে আছে, তাই এসব বিষয় না বলাই ভালো। তুমি চিন্তা করো না প্রিয়তা, রুষা ঠিক আছে। ওর ফোনটা প্রবলেম দেখা দিচ্ছে। ও আমাকে অন্য কারণে ফোন করে জানিয়েছে আমি টাকা পাঠালেই ও নতুন ফোন কিনবে। এই তো তুমি আসার আগে ওর সঙ্গে কথা হয়েছে, হয়তো কেউ তোমার সঙ্গে মজা করেছে, বুঝলে? কিন্তু রুষার রুমমেট
সে ফোন ধরলো না কেন? ও তো সেখানে নেই, আজকে গ্রামে গেছে, তাই নেটওয়ার্ক পাচ্ছে না বোধহয়। তুমি অত চিন্তা করো না তো। কিন্তু সাগর। কোনো কিন্তু নয় প্রিয়তা, বললাম তো রুষার সঙ্গে আমার কথা হয়েছে, ও ঠিক আছে। এখন অযথা চিন্তা না করে বাড়িতে যাও, আমাকে কাজ করতে দাও। প্রিয়তা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাগর ধমকে বাড়ি পাঠিয়ে দেয় প্রিয়তাকে। সাগরও জানে সে মিথ্যে বলছে, কিন্তু আপাতত তার হাতে মিথ্যে বলা ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই। প্রিয়তা বাড়িতে এসে টিভি দেখছিল। ঠিক তখনই ওর শাশুড়ি মা কটু কথা শোনাতে শুরু করে কাজ করার জন্য। যেহেতু ওনার ছোট বৌমা নেই, তাই প্রিয়তার উপর এসে চটেছেন বিনা কারণেই, যেন প্রিয়তাকে দেখতেই পারেন না। ওপর থেকে সবটা অবলোক করছিল কলি। এবার নিচে নামলো। আচ্ছা, শাশুড়ি মা যদি শুনেন আপনার বংশধর আসবে, তখন কেমন লাগবে আপনার? কলির কথা শুনে এক মুহূর্তের জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মানে সাগরের কলির সঙ্গে সম্পর্কটা গভীরে বেশ অনেক আগেই গড়িয়েছে। কেমন লাগবে মানে? তুমি যা বলবে আমি তো তাই করব, বুঝেছো বৌমা? তুমি দেখতে এত সুন্দর, তোমার বাচ্চা কাচ্চাও অনেক সুন্দর হবে, দেখো। তো ঠিক আছে মা, শুনুন, আমি 4-3 মাসের গর্ভবতী। তাহলে প্রিয়তা ভাবিকে যে কাজগুলো করার জন্য বকছিলেন, সেগুলো বাদ দিয়ে এখন আমার জন্য আমের আচার তৈরি করুন তো। জানেনই তো এই সময় আচার খেতে কতটা ভালো লাগে। আর আমি কাজ করতে পারবো না যদি বাচ্চার ক্ষতি হয়। প্রিয়তা ভাবি কেমন যেন, তাই আমি চাই আপনি আচার করবেন। আর শুনুন, আমের মোরব্বা, টক ঝাল সব রকমের আচার করবেন, কেমন মা? কলির কথা শুনে সাগরের মায়ের মুখ নিমিষেই কালো হয়ে গেল। সবগুলো আমি করব বৌমা। সুন্দর টুকটুকে বংশধর চাইলে এটা তো করতেই হবে, তাই না বলুন? আচ্ছা, যাচ্ছি। বৌমা, এবার দেখিস তোর শাশুড়ি বুঝবে কত ধানে কত চাল। বলছিলাম না বুঝবে? বোঝার পালা এসে পড়েছে। শাশুড়ি মা চলে যেতেই আমি নিজের রুমে এসে বসে রইলাম। এই পর্যন্ত ভাতটুকুও বেড়ে খেতে হয়নি আম্মাকে, অথচ আজকে কলি ওনাকে আচার বানাতে বললেন। রত্না বেগম আমের মোরব্বা করতে আম কাটতে গিয়ে হাতের একাংশ কেটে ফেলেছেন। পুরো বাড়ি জুড়ে চিৎকার করা শুরু করে দিয়েছেন এটা নিয়ে। রত্না বেগমের চিৎকারের আওয়াজ শুনে কলি, প্রিয়তা সবাই নিচে নেমে আসলো। প্রিয়তা শাশুড়ি মায়ের চিৎকারের আওয়াজ শুনে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কাছে গেল কি হয়েছে সেটা দেখার জন্য। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? একটু ব্যান্ডেজ করে দাও, ঠিক হয়ে যাবে। বেশ, বুঝতে পারছি কলির কোনো কিছু যাবে আসবে না, এটা সে এই 2 দিনের ব্যবহারেই বুঝে গেছে। কলি মেয়েটা নিজের স্বার্থ বোঝে, যার ফল গতকাল সকালেই বুঝেছি। মায়ের বয়সে একজন মহিলার হাত কেটে যাওয়ার সত্ত্বেও যে কি করে এভাবে বলছে বুঝতেই পারছি না। আমি কলির কথা আমলে না নিয়ে মায়ের হাতে ব্যান্ডেজ করে দেই। মা কিছু বলে না, চুপচাপ ভাবে রয়েছে। হয়তো কিছু বলার নেই, কলি যে ওনার আদরের বৌমা। হয়তো এতক্ষণে আমি হলে উনি যে কি করতো নিজেরও অজানা। আম্মা, এবার আপনি একটু বসুন তো। প্রিয়তা ভাবি আম কেটে দিবেনে, আপনি খালি মোরব্বাটা করবেন, বুঝলেন তো? আমার হাত খেতে গিয়েছে, এর পরেও বলবে তুমি? আরে শাশুড়ি মা, বংশধর চাইলে তো একটু আধটু কষ্ট করতেই হবে, তাই না বলুন? আপনি কাজে লেগে পড়ুন তো, আমি রুমে যাচ্ছি। কলি উপরে চলে গেল। মায়ের মুখখানি মলিন হয়ে গেল কলির কথা শুনে। তবুও মা কিছু বলল না কলিকে, অথচ আমি হলে এতক্ষণ আমার উপর চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে নিতেন উনি। আমার কাজকর্ম, এমনকি মাকে নিয়েও উনি কোনো কথা বলতে ছাড় দিতেন না। তবুও আমি আম কাটতে বসে পড়লাম। প্রিয়তা, তুমি বসলে যে? সে আপনার আদরের বৌমা যতই বলুক কাজ করতে, আমি তো জানি আপনার কষ্ট হবে। এই গরমের মধ্যে রান্নাঘরে যেতে পারবেন না, তার উপর আপনার হাতও কেটে গেছে। আপনি চিন্তা করবেন না, কলির তো আচার খাওয়া নিয়ে কথা, তাই না? সে আমি করে দিচ্ছি, আপনি নিজের রুমে গিয়ে বিশ্রাম নিন। আচার বানানো শেষ হলে তখন না হয় কলিকে গিয়ে বলবেন আপনি করেছেন। যা ভালো বুঝো। ব্যাস, আমার শাশুড়ি মা চলে গেলেন নিজের রুমে। কিন্তু আমি নিশ্চিত এই কথাটা যদি কলি বলতো, উনি আল্লাতে আটখানা হয়ে যেতেন। শুধু আমার বেলায় কেন যে উনি এরকম করেন সেটা আমারও অজানা। কলি সাগরের রুমে বসেছিল।
হঠাৎ চোখ যায় পুরনো একটা ছবির দিকে। সেখানে সাগর আর প্রিয়তার হাস্যোজ্জ্বল মুখ ভেসে আছে। দেখেই বোঝা যাচ্ছে দুজনে কতটা সুখী। শুধু মাঝখান দিয়ে সে এসে গড়বড় করে দিল সবটা। কিন্তু এটা করা ছাড়া তার নিজের কাছেও তো অন্য কোনো উপায় ছিল না, আর বাধ্য হয়েই সবটা করতে হয়েছে। ছোটবেলা থেকেই কলি অনাথ। বাবা মারা যাওয়ার পর চাচাদের সংসারে বা সেই বাড়িতে ঠাঁই হয়নি কলির মায়ের। মামার বাড়িতে গিয়ে উঠলেও মামারাও যেন বিরক্ত হয়ে যেতেন ওদের দুজনের জন্য। বাধ্য হয়ে কলির মা সেই বাড়ি ছেড়ে চলে যান। সম্বল ছিল কলির বাবার গড়ে দেয়া কয়েকটা গয়না। সেটা সঙ্গে নিয়েই কলির মা অন্য একটা শহরে আসে, শুরু করে সেলাই মেশিনের কাজ আর সেই এলাকার কটা ছোট ছোট বাচ্চাকে পড়ানোর কাজ। অনেকটা সংগ্রাম করে বড় হয়েছে কলি। সেই মাকে অপহরণ করে যখন কোনো ব্যক্তি তাকে এই জঘন্য কাজটা করতে বলে, তখন কোনো উপায় না পেয়ে কলি নিজের মায়ের প্রাণ বাঁচাতে রাজি হয়ে যায়। কলির মুঠোফোনটি বেজে উঠল। ভালো করে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল অচেনা নাম্বার। এমনই এক অচেনা নাম্বারের ফোন ধরে কলি আজ এখানে। জানেও না সেই ব্যক্তির সঙ্গে সাগর বা প্রিয়তা কি শত্রুতা, তবুও নিজের মায়ের জন্য এসব করছে। কলি ফোনটি ধরতেই ওপাশের লোকটি কথা বলতে শুরু করলো। তোকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজটা করেছিস তো ভালো করে? কলি ঢোক গিল। সে তো তেমন কিছু করেনি প্রিয়তার সঙ্গে, তাহলে কি বলবে এখন? সেটা তো আপনি কালকে আপনার লোক পাঠিয়েই দেখতে পেলেন, তাই না? বলুন, আমি যথাসম্ভব করছি সবটা। হ্যাঁ, নাস্তানা বোধ করে ছাড়বি সবাইকে, বুঝলি তো? আমার মা ঠিক আছে তো? ওনার সঙ্গে একটু কথা বলিয়ে দিবেন? হ্যাঁ, তোর মা ভালোই আছে, এখন ঘুমাচ্ছে, পরে কথা বলিয়ে দেব। আমি ঠিক যা বলেছি তাই যেন হয়, বুঝলি? আর আমি অনেকটা খুশি হয়েছি। কালকে আমার লোককে পাঠানোর পরও তুই কাউকে কিছু বলিসনি। কি করে বলবো বলুন? আমি বেশ ভালো করেই জানি আমি যাই করি না কেন আপনি টের পেয়ে যান, আর তারপর আমার মায়ের ক্ষতি করবেন, যে আমি সহ্য করতে পারবো না, তাই চুপ করে রয়েছি। এভাবেই থাকবে। আর তোরা মা মেয়ে তো দিন এনে দিন পার করিস, চিন্তা করিস না, কিছু সাহায্যে আমিও করে দেব। হাজার হোক, তোরাও তো আমার কাজে আজকে সাহায্য করছিস। কলি আর কিছু বলার সুযোগ পেল না। ফোনটি কেটে গেল। কলি ওই লোকটির কথা তো শুনছে ঠিকই, কিন্তু এই বাড়িতে সে কিছু বদলও ঘটাতে চাইছে, যা অতীব জরুরি। সেজন্যই তার এসব কার্যকলাপ। সাগর নিজের বন্ধুকে সবটা বলেছে। এবার সে গোপনে সব কাজ করছে, কিন্তু সাগর নিজের সবটা দিয়ে চেষ্টা করছে যাতে যাতে মুখোশের আড়ালে থাকা লোকটিকে ধরতে পারে। অফিস শেষ বসে আছে একটি পার্কের মধ্যে একটি শিশু বাচ্চা ফুল বিক্রি করছে। বাচ্চাটাকে দেখে সাগরের কেমন মায়া হতে লাগলো। সে বাচ্চাটির কাছে গিয়ে সবগুলো ফুল কিনে নিল। বাচ্চাটি চলে গেল। সাগর বিমোহিত দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর ফুটফুটে দেখতে বাচ্চাটি, অথচ এরকম একটি বাচ্চা হলে তাদের সংসারটাও পরিপূর্ণ হতো। মনে এক রাশ আক্ষেপ নিয়ে সেই জায়গা থেকে উঠে গিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে প্রিয়তার রুমে গেল, কিন্তু রুমে কেন পুরো বাড়িময় কোথাও প্রিয়তাকে খুঁজে পেল না সাগর। এবার মনের ভেতর বেশ ভয় ঢুকে গেল। ওই লোকটি প্রিয়তার কোনো ক্ষতি করেনি তো? কিছু বুঝতে পারছে না সাগর। কলির কাছে গেল, যদি কিছু জানা যায়। কলি এখন আর সাগরের রুমে থাকে না, পাশের রুমটায় থাকে। সবাই জানে কলি সাগরের রুমেই থাকে, কিন্তু কলি রাতের আধারে পাশের রুমটায় চলে যায়। সাগর সারাদিন অফিসেই থাকে, সেই হিসাবে দিনের বেলা সাগরের রুমে থাকতে কোনো অসুবিধা হয় না কলির। প্রিয়তা কোথায় কলি? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন বলো তো? সাগরের কথা শুনে কলিও বেশ অবাক হলো। বিকেলবেলা চোখটা একটু লেগে গেছিল। এর আগে তো প্রিয়তাকে নিচেই দেখেছিল, তাহলে এখন কোথায় গেল? আমি তো দেখিনি ওকে। তাহলে কোথায় গেল? প্রিয়তার ফোনে কল গিয়েও কিছু হলো না, ফোন বন্ধ বলছে। সাগর ধপ করে নিচে বসে পড়ল। তাহলে কি হয়েছে প্রিয়তার সঙ্গে? ওই লোকটির জন্য কি কিছু হয়েছে? টেনশন নিতে পারছে না আর। সেই মুহূর্তেই একটা কল আসে সাগরের ফোনে, এখনো সেই অচেনা নাম্বার। সাগর কল রিসিভ করতেই যা শুনতে পেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না একেবারে। হসপিটালের বেডে শুয়ে আছে প্রিয়তা। কালকে রাত্রে সাগর ফোন ধরার পর জানতে পারে প্রিয়তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আশেপাশের লোকজনেরা মিলে হসপিটালে ভর্তি করেছে। সাগর ফোন পাওয়া মাত্রই ছুটে আসে প্রিয়তার কাছে। ওই বাড়ি থেকে শুধু প্রিয়তার শ্বশুর মশাই আর সাগরই এসছে। সাগরের বাবা বয়স্ক মানুষ, সেই কারণে রাত্রে বাড়ি চলে যায়, কিন্তু সাগর তার স্ত্রীর পাশেই বসে রাত্রি যাপন করে।
যে লোকটি সাগরকে কল করেছিল তিনি জানান প্রিয়তা অন্যমনস্ক হয়ে মেইন রোড ধরে হাঁটছিল, আর তখনই একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ভাগ্য ভালো, তাই শুধু মাথায় একটু চোট পেয়েছে। ভোরের আলো এখনো চারিপাশে ভালো করে ফোটেনি, আবছা আবছা অন্ধকার আছে বাহিরে। প্রকৃতি শান্ত নিশ্চুপ, মাঝে মাঝে কিছু মিষ্টি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। খোলা আকাশের দিকে তাকিয়ে মগ্ন হয়ে আছে প্রিয়তা। এই তো খোলা সুন্দর আকাশের দিকে। এখন সেই আকাশে বোধহয় মেঘ করেছে। বজ্রপাতের আওয়াজ শোনা গেল। মুহূর্তের মধ্যে আকাশ ঝাঁপিয়ে বৃষ্টির আছড়ে পড়ল ধরণীর বুকে। টুকটুক করে বৃষ্টির ফোঁটা আওয়াজ শোনা যাচ্ছে। কি সুন্দর স্নিগ্ধ শান্ত প্রকৃতি। মুহূর্তের মধ্যেই কালো আধারে নিজেকে আবৃত করে ঝুমঝুমিয়ে বৃষ্টি এনে দিল। এখন কি হয় আসলেই বোঝা দেয়। একটু আগেই ঘুম ভেঙে গেছে প্রিয়তার। উঠে বসতে চাইল, কিন্তু মাথায় একটু ব্যথা পেল। তবু উঠে বসলো। পাশে একটা চেয়ারে সাগরকে বসে থাকা দেখতে পেল। মানে কালকে যখন প্রিয়তার জ্ঞান ফেরে সামনে সাগরকে দেখতে পায়, মনে পড়ে গেল কালকের ঘটনা। যেন বেহুশ হয়ে গেছিল সাগর, কেমন অস্থির অস্থির দেখাচ্ছিল। তখনই ডক্টর সাগরের উদ্দেশ্যে কথা বলছিল। স্বামী হিসাবে এত উদাসীন কেন আপনি? আপনার স্ত্রীর প্রতি একটু খেয়াল রাখতে পারেন না নাকি? বলো, সন্ধ্যাবেলায় রাস্তায় আনমনে হাঁটছিল, এবার তো বেঁচে গিয়েছে আল্লাহর উপর দিয়ে। যদি বেশি কিছু হতো তখন তো উনি আর থামুন। ডক্টরকে থামিয়ে দিলাম। আমি চাই না আমার ভেতরের আর এক অস্তিত্বের কথা সাগর জানতে পারুক। ও তো কলিকে বিয়ে করে এনেছে। আমি সেদিন কত আগ্রহ নিয়ে রেখেছিলাম সবটা জানাবো বলে, কিন্তু সাগর আমাকে ধোঁকা দিল। ওর কোনো অধিকার নেই আমার সন্তান সম্পর্কে কিছু জানার। কি হলো ডাক্তার সাহেব, আপনি চুপ হয়ে গেলেন কেন? কি হয়েছে বলুন। ডক্টর কি বলবে? যা বলার আমি বলছি, আপনি শুনুন। কি হতো আর, মরে যেতাম আমি। এমন তো না যে আমি মরে গেলে আপনি চিরকুমার থাকবেন। দ্বিতীয় বিয়ে তো অলরেডি করেই ফেলেছেন, তাই না? এখন তাকে নিয়ে সুখে থাকুন আর আমার চোখের সামনে থেকে চলে যান বলছি। প্রিয়তার উত্তেজনামূলক কথা শুনে সাগর স্থির থাকতে পারল না, চলে গেল। সময়ের স্রোত তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। প্রিয়তার তার প্রতি রাগ অভিমান হওয়াই উচিত। সাগর এখনো অবধি প্রিয়তার সঙ্গে ঠিক করে কথা বলেনি। কি জবাব দেবে সে? কিছুই তো বলতে পারবে না প্রিয়তাকে। উল্টো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি পারবে। সাগর কেবিন থেকে চলে যায়। প্রিয়তা ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালের আলো হতে না হতেই কলি নিচে নেমে আসে। রত্না বেগম নামাজ পড়ে নিচে বসেছিল। তখনই কলি ওনার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবে কি বৌমা? হ্যাঁ বলি, সকাল তো অনেক আগেই হয়েছে। আপনার বৌমা তো মাথা ফাটিয়ে হাসপাতালে আরামসে বসে আছে, আর আপনিও তো কি আরাম করে এখানে বসে আছেন। বলি, খিদেও তো পায় নাকি? যান নাস্তা করুন গিয়ে। আমি নাস্তা করব? হ্যাঁ, আপনি করবেন না তো কি আমি করব? শুনুন আম্মা, ভুলে যাবেন না আমার গর্ভে আপনাদের বংশধর আছে। সুতরাং আমাকে না খাইয়ে রাখা মানে তারও অযত্ন করা, আর তাকে অযত্ন করলে বোধহয় খুব ভালো হবে না বলুন। তাহলে যান নাস্তা তৈরি করুন গিয়ে। কলি আবার উপরে চলে গেল। তার নিজের কাছেও খারাপ লাগছে রত্না বেগমের সঙ্গে এরকম ব্যবহার করতে, কিন্তু কলির সময়ও আর বেশি দিন নেই এই বাড়িতে। যাবেই যখন, যাবার আগেই রত্না বেগমকে না হয় একটু বুঝিয়ে যাক। নতুন বৌমা আসা মাত্রই তো তাকে নিয়ে গদগদ হয়ে পড়েছিল একেবারে। তার সৌন্দর্যে আত্মহারা হয়ে মাথায় তুলে রেখেছ। যাও এবার রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ো। বছরখানেক রান্নাঘরে না যেতে যেতে তোমার অভ্যাস বোধহয় বদলে গেছে। যাও একটু অভ্যাস করে আসো গিয়ে। সাগরের বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই কলি নিচে আসে। কলির সমস্ত কথা শুনেও যেন তিনি শুনেনি এরকম ভাব নিয়ে ছিলেন এতক্ষণ। রত্না বেগম এতদিন প্রিয়তার আদরে যত্নে ছিল, বেশ আরাম আয়েশ করে। তবুও প্রিয়তার মর্ম বোঝেনি। এখন নতুন বৌমা এসছে, অবশ্য তার তো মনের মতন সুন্দরী বৌমা এসছে, এবার বুঝবে। সাগরের ঘুম ভাঙে অবশেষে। এতক্ষণ যে বাইরে বৃষ্টি হচ্ছিল সে খেয়াল বোধহয় নেই তার। কালকে রাত্রিবেলা প্রিয়তার কথা শুনে কেবিন থেকে গেলেও কিছুক্ষণ পর বেহায়ার মতন এসে আবারও প্রিয়তার কাছে এসে বসছিল সাগর।
একসময় প্রিয়তাকে দেখতে দেখতে ঘুমিয়ে যায়। চোখ খুলে দেখে প্রিয়তা বেডে নেই। তৎক্ষণাৎ আবারও চিন্তিত হয়ে উঠল। ফ্রেশ হয়ে বাইরে এসে জানতে পারলো প্রিয়তা নাকি বাড়ি চলে গেছে। অবশ্য কালকে ডক্টর বলেছিল আজকেই প্রিয়তাকে বাড়ি নিয়ে যেতে পারবে। কিন্তু প্রিয়তা যে সাগরের জন্য অপেক্ষা না করেই চলে যাবে এটা সাগর বুঝে উঠতে পারেনি। তড়িঘড়ি করে প্রিয়তার ফোনে কল লাগায়। 2-3 বার রিং হতেই পরের বার ফোন রিসিভ করলো প্রিয়তা। তুমি কোথায় গেছো আমাকে না জানিয়ে? আমার কত চিন্তা হচ্ছিল জানো তুমি। কালকে রাস্তায় বেরোলে তখন কেনই বা আনমনে হাঁটছিলে? এসব তো কিচ্ছুই বললে না, অথচ আবার আজকে না জানিয়ে কোথায় যাচ্ছ? কলিকে যে বিয়ে করেছেন সেটা বুঝি আমাকে জানিয়ে করেছেন? এই একটি প্রশ্নে সাগর চুপ হয়ে গেল। বলার মতন ভাষা রইল না আর তার কাছে। কোনো জবাব নেই তার প্রিয়তাকে দেবার মতন। আমার জন্য আপনার অত চিন্তা না করলেও চলবে। আপনি কলিকে নিয়ে ভাবুন, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। প্রিয়তা ফোন রেখে দিল। সাগর প্রিয়তার কথায় ভরসা করতে পারল না। প্রিয়তার মানসিক পরিস্থিতি ভালো নেই। সে যদি মিথ্যে বলে তাকে। সাগর প্রিয়তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল থেকে মায়ের কথা মনে পড়ছিল। বেশ করে মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে হচ্ছিল। সেই কারণেই বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাবার জন্য। হঠাৎ রাস্তা আটকে দাঁড়ালেন রাজীব। এই লোকটি বিয়ের আগে আমাকে কম অশান্তি দেয়নি, এখন কেন সেখানে নতুন করে কোনো অশান্তি তৈরি করতে? আসুক না কোনো কিছু করতে। এবার এমন এক থাপ্পড় মারবো যে কোনো দিনও আর আমার সামনে এসে দাঁড়াবে না। একে তো আমার বড় ভাই বলতেও লজ্জা লাগে। বখাটে ছেলেদের মতন সারাদিন ঘুরে। এর জন্য চাচ্চুকেও এলাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে। প্রিয়তামণি, বাড়িতে যাচ্ছিস বোধহয়, তাই না? সেই রাস্তা ধরেই তো এগোচ্ছিস, দেখতেই পাচ্ছি। তবে বাড়িতে গিয়ে কি বলবি তোর মাকে? বলবি যে মা, আমার সতীন এনেছে, আমি তাই জন্য এসে পড়েছি তোমার বাড়ি। তখন তোর মায়ের রিয়াকশনটা কি হবে বলতো? চল, আমিও যাচ্ছি তোর সঙ্গে, হেব্বি মজা লাগবে তখন। এই লোকটা এবার নিজের সীমানা পার করে গেছে। নিচ থেকে এসে বিরক্ত করছে আমাকে। আমি রাজীবের সামনে যেই না হাত উঠিয়েছি চর মারার জন্য, অমনি সে আমার হাত ধরে ফেললো। প্রিয়তা, বড্ড বেড়েছিস না তুই? সেই আগের স্বভাব দেখছি এখনো যায়নি। ভুল করেছি। আগে তোকে পাবার আশায় সবটা সহ্য করতাম, তবে এখন করব না। আমি জানি সবটা। তোর মনে এখন কি চলছে, কেন সাগর এরকম করলো, কেনই বা তোর ননদ রুষার খোঁজ পাচ্ছিস না, কেনই বা সাগর দ্বিতীয় বিয়ে করা সত্ত্বেও তোকে ছাড়ছে না, সব জানি আমি। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। এই লোকটা এত কিছু জানে কি করে? তার মানে কি এই করেছে সবটা? তাহলে আমাকে এসব বলবে কেন? নাকি এই রাজীব জানে সবটা? আপনি কি করে জানলেন রাজীব ভাইয়া? আমাকে খুলে বলুন সবটা। এখন তোর সবটা জানতে ইচ্ছে হচ্ছে, তাই না প্রিয়তামণি? যখন আমি তোর পিছু পিছু ঘুরতাম পাগলের মতন, তোকে কতবার বলেছি আমার হয়ে যা, কই তখন তোর সবটা জানতে ইচ্ছে হয়নি কেন? এই লোকটা ভালো কথা শুনবার নয়। যখনই দেখা হবে সে এসব আবোল তাবোল মার্কা কথাবার্তা বলতেই থাকবে। এতেও যেন শান্তি হচ্ছে না তার। এবার বিরক্তির জায়গায় রাগ উঠে গেল চরমভাবে। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, আর নয়। ভালোই বলছি, যদি কিছু বলার থাকে তো বলুন, নতুবা আমি চলে যাচ্ছি। আর একবারও আমাকে বিরক্ত করবেন না। আরে না, শোন তো বলছি আমি তোকে সবটা। শোন, তোর স্বামী মানে সাগর কলি নামের মেয়েটিকে বিয়ে করেছে এমনি এমনি না। কলির সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ছিল। শুধু তাই নয়, কলির সব সম্পত্তি নিজের নামে করে নিতে সাগর কলিকে বিয়ে করেছে, বুঝেছিস? এখন লোকের কাছে কেন তুই থাকতে যাবি বলতো? ডিভোর্স দিয়ে দে তুই সাগরকে। আমি জানি তুই আমাকে অনেক অপমান করেছিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি বল। আমার তোকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, শুধু তুই যদি রাজি হোস তো বল। আর সহ্য করতে পারলাম না। দুম করে একটা চর বসিয়ে দিলাম রাজীবের গালে। ভেবেছি নাকি আমাকে যা বোঝাবে আমি তাই তাই বুঝ মানবো? সাগরের সঙ্গে এতদিন থেকেছি আমি। ও কলিকে বিয়ে করেছে, এটা যেমন সত্যি তেমনই সত্যি এটাও, ওর কোনো দিনও কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না। টাকা পয়সা বা সম্পত্তির জন্য তো নয়। এই রাজীব যেই দেখেছে আমি এখন বিপদে পড়েছি, যা পারছে তাই বুঝিয়ে যাচ্ছে আমাকে। ওর আর কি দোষ? ভাগ্যই তো আমার সঙ্গে এরকম ছলনা করে চলেছে প্রতিনিয়ত। না জানি সামনে আরো কত কিছু দেখতে হবে।
মায়ের কাছে গেলাম। মা আমাকে দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেছে একেবারে। কি রে প্রিয়তা, তোর এই অবস্থা কেন? মাথায় ব্যান্ডেজ? কি হয়েছে? কি কোনো বিপদে পড়েছিস নাকি বলতো? সব কিছু ঠিক আছে তো? ফোন কেন করিসনি এই কয়দিন? একেই বোধহয় মা বলে। আমাকে এরকম দেখেই মায়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি মাকে আশ্বস্ত করলাম আমার কিছু হয়নি, কিন্তু মা তো বুঝবার পাত্রী নয়। সে জোর করে আমাকে বসিয়ে ভাত খাইয়ে দিতে লাগলো। বাড়িতে ভাই ভাবি নেই, ওনারা নাকি ডক্টরের কাছে গেছে ভাবির শরীর খারাপ নিয়ে। মা নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছে, আমিও বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে মায়ের কোলে কিছুক্ষণ মাথা রাখলাম। এতেই যেন আমার স্বর্গ সুখ। এতক্ষণ ধরে প্রিয়তাকে অনুসরণ করে সবটা দেখে যাচ্ছিল সাগর পেছন থেকে। এই অবস্থায় প্রিয়তাকে একা ছেড়ে দেবার সাহস হয়নি সাগরের। সেজন্য প্রিয়তার কথা শুনে পিছু পিছু এসে দেখে প্রিয়তা রাজীবের সঙ্গে কথা বলছে। এই রাজীবকে সাগর একবার দেখেছিল, তারপরে আর দেখেনি। একবার দেখে এতদিন পর চেহারা মনে রাখা বেশ কষ্টকর। তবুও রাজীবকে সাগর মনে রেখেছে, কারণ রাজীব সাগরের সঙ্গে বেশ দুর্ব্যবহার করেছিল, যা সাগরের মনে দাগ কেটে রয়েছে। ফলস্বরূপ রাজীবকে একবার দেখা মাত্রই সাগর চিনে ফেলে। প্রিয়তা যখন কথা বলতে বলতে রাজীবকে চড় মারলো, সেটা দেখেও সাগর সেখানে যায়নি, কারণ সাগর বেশ ভালো করেই জানে এই রাজীব সুবিধাজনক নয়। সে প্রিয়তাকে নিশ্চয়ই এমন কিছু বলেছে যার জন্য প্রিয়তা রাজীবকে মেরেছে। ওদের দিকে নজর রাখতে রাখতে সাগরের রাজীবের হাতের দিকে চোখ পড়ল। রাজীব হাতে কতগুলো আংটি পরে আছে। এই আংটিগুলোকে সাগর আগেও যেন কোথাও দেখেছে বলে মনে হচ্ছে, কিন্তু কিছুই মনে করতে পারছে না ঠিক কোথায় দেখেছে। কলি সকালবেলা রত্না বেগমকে দিয়ে নাস্তা তৈরি করে ওনাকে বেশ নাজেহাল করছে। এটা করতেও কলি বেশ খারাপ লাগছে, কিন্তু করতে তো হবেই। অপরদিকে রত্না বেগম কলির সব কথা মেনে নিচ্ছে তার বংশধরের কথা ভেবে। রত্না বেগম ভেবেছে প্রিয়তা হসপিটাল থেকে এসে রান্না করবে, তাই সে নিজে আরাম করে নিজের রুমে বসেছিল। ঠিক তখনই কলির আগমন ঘটে তার রুমে। বৌমা কিছু বলবে? বলতেই তো এসেছি, নাস্তা বানিয়ে যে বসে রইলেন। দুপুরে রান্না করবে কি আম্মা? আরে ও তুমি ভেবো না তো, প্রিয়তা এসে সব করে দিবে। আগে না, সে এখন তার বাপের বাড়িতে গেছে। আপনার ছেলেকে কল করেছিলাম, তখন জানতে পেরেছি। তাহলে এখন কি হবে বৌমা? কি আর হবে, আপনি রান্না করবেন। যাই হোক না কেন, আপনার বংশধরকে তো আর না খাইয়ে রাখতে পারবো। বলুন, আজকে বরং মাছের কালিয়া, মাছের ভুনা, ডিমের কোরমা, ব্যাস এগুলাই করুন, বেশি কিছু না। কলির কথা শুনে রত্না বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেল। নাস্তা করতে গিয়েই তার যা অবস্থা হয়েছিল, এখন আবার রান্না করতে যেতে হবে শুনেই কেমন লাগছে। তার উপর আবার কলির বিভিন্ন পদের খাবারের আইটেমের ফরমায়েশ। না, এবার আর সহ্য করা যাচ্ছে না কলির কথাবার্তা। শোনো বৌমা, প্রিয়তা আমাকে কখনো এসব করাবে তো দূরেও বলেনি, অথচ তুমি আসতে না আসতেই শুরু করে দিয়েছো এসব। তোমার এমন কোনো সময় হয়নি এখনো রান্না নিজেরই নিতে পারবে, বুঝলে? ভেবে বলছেন তো ঠিক বললেন। ভুলে যাবেন না, আপনার ছেলে আমাকে নিজে দেখে পছন্দ করেছে। আমি যা বলবো সে তাই করবে। তাই আমি যদি এখন বলি আপনি আমাকে সকাল থেকে না খাইয়ে রেখেছেন, দুপুরেও কিছু রান্না করেননি, ভাববেন না আমি বলবো যে আমি আম্মাকে বলেছিলাম একটু তরকারি কেটে দিতে, আমি রান্না করব, আর তাতে উনি রেগে গেছেন। এগুলো যদি বলি না, আপনার ছেলে আমাকেই বিশ্বাস করবে, আর আমি যেহেতু প্রেগনেন্ট, আমাকে তো না খাইয়ে রাখবে না। আমরা বাহিরে গিয়ে খেয়ে আসবো, তারপর আপনি আর আপনার স্বামী দুজনে মিলে কি করবেন? আচ্ছা, আমি যদি সাগরকে নিয়ে আলাদা হয়ে যাই তখন? রত্না বেগমের চোখে মুখে এবার রাগের বদলে ভয় দেখতে পেল কলি। যতই যাই হোক না কেন, সাগরকে রত্না বেগম কিছুতেই কাজ ছাড়া করতে পারবেন না। সাগরকে তিনি বড্ড ভালোবাসেন, আর কলি যদি এসব বলে তো সাগর তো আর তার মায়ের কথা শুনবে না। রত্না বেগম আর কোনো উপায় দেখতে পেলেন না। তিনি রান্নাঘরে চলে গেলেন রান্না করতে।
ডিমের কোরমা করার জন্য যখন ডিমগুলো ভাজতেছিল তখন গরম তেলে ছিটে এসে পড়লো তার গায়ে। গরম তেল হবার জন্য হাতে লাল হয়ে গেছে। পাশেই দেখতে পেল কলি দাঁড়িয়ে আছে। রত্না বেগমের এই অবস্থায় কলি কোথায় তাকে সাহায্য করবে তা না করে দাঁড়িয়ে আছে। আরে আম্মা, কিচ্ছু হবে না তো, একটু ছিটেই তো পড়েছে হাতে। প্রিয়তা ভাবি যখন রান্না করতো এরকম কত তেলের ছিটে এসে পড়তো তার হাতে, তখন তো আপনি বলতেন ওসব কিচ্ছু নয়, সংসার করতে গেলে ওসব একটু আধটু হবেই, তাই না? তাহলে এখন আপনি এভাবে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলুন তো দেখি। রত্না বেগম এবার অনুতপ্ত হলো নিজের মনে মনে। সত্যি তো, প্রিয়তার যখন হাতে তেল পড়তো কিংবা ছ্যাঁকা লাগতো তখন তো রত্না বেগম এগুলোই বলতেন, তবুও প্রিয়তা কিচ্ছু বলতো না। এখন নিজে বুঝতে পারছে ঠিক কি রকম লেগেছে প্রিয়তার, তবুও মেয়েটা বেশ চুপচাপ ছিল, সাতশয়রা কাটতো না এরকম। এখন বেশ বুঝতে পারছে প্রিয়তা আর কলির পার্থক্য। সাগরের মনে তো পড়ছিল না, কিন্তু সে কি বুঝে রাজীবের পিছু নিতে লাগলো। বাড়িতে গিয়েই বা কি করবে? এর চেয়ে রাজীবের পিছু গিয়ে যদি কিছু একটা সুরাহা করা যায় তো মন্দ কিসে। সাগর রাজীবের পিছু যেতে যেতে এক চিকন সরু গলিতে এসে থামলো। এই জায়গাটা রাজীবদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার দূরত্বে একটা জায়গার। এখানে লোক যাতায়াত খুব একটা নেই বললেই চলে, কারণ জায়গাটা একটা জঙ্গল ছেড়ে একটা চিকন রাস্তা ধরে আর একটু ভেতরে গিয়ে একটা বাড়ি আছে। এটা লোকালয় থেকে বেশ দূরে, তাই তেমন মানুষজনের আনাগোনা নেই। সাগর রাজীবের পিছু যেতে যেতে সেই জায়গায় এসে থামল। বাড়িটার বাইরে থেকে তালা দেয়া আছে। রাজীব সেই তালাটা খুলে দরজাটা ভিজিয়ে সে নিজেও ওই রুমে ঢুকলো। সাগর সেই দরজার পিছু পিছু গিয়ে দাঁড়ালো। দরজা যেহেতু ভেজানো আছে, সেই ক্ষেত্রে সাগর সেই ফাঁক দিয়ে ভেতরটা দেখতে পাচ্ছে। একটু উকি দিতেই সাগর দেখতে পেল একজন বৃদ্ধ মহিলাকে আর একটি মেয়েকে। মেয়েটির মুখ ভালো করে দেখতে পেল না, কিন্তু বৃদ্ধ মহিলাটিকে চিনতে অসুবিধা হলো না। এ তো কলির মা, যে মায়ের জন্য কলি এত কিছু করছে। তার মানে রাজীবেই যত নষ্টের মূল। এখনো খাবার খাসনি কেন? মনে রাখিস, তুই খেলেই তবে তোর বাচ্চা খেতে পারবে। নেহাত তুই কাঁদো কাঁদো স্বরে বলেছিস তোর বাচ্চার জন্য যেন তোকে ছেড়ে দেই, কিন্তু আমি অত মহান হতে পারলাম না রে, তাই তোকে একটু খাতির করছি বলতে পারিস। ওই প্রিয়তাকে একটু খাটিয়ে মারি, তারপর তোদের ছেড়ে দেব। তোদের তো বলেইছি প্রিয়তাকে পাবার জন্য আমি এত কিছু করেছি। ও মেয়ে বড় ধ্যাতা, কতবার বলেছি আমি তোকে কত ভালোবাসি, চলে আয় আমার কাছে। কিন্তু সে কথা শুনবার কোনো পাত্রই নয়। কিন্তু আমি যা চাই তা পেয়ে ছাড়ি, সে যেভাবেই হোক। ব্যাস, একবার প্রিয়তাকে আমার হতে দে, তারপর তোদের ছেড়ে দেব। আর ওই প্রিয়তাকেও বুঝিয়ে ছাড়বো আমাকে অগ্রাহ্য করার ফল কি হয়। আমি জানি প্রিয়তা এমনি এমনি আমার কাছে আসবে না। এর জন্যই তো তোদের আটকে রেখে ওই সাগরকে দিয়ে কলিকে দ্বিতীয় বিয়ে করিয়েছি, যাতে প্রিয়তা সব শেষে আমার কাছে আসে, বুঝলি? এসব তো তোদের অজানা নয়। ব্যাস, প্রিয়তা চলে আসুক একবার আমার কাছে, তো তোদেরও আমি ছেড়ে দিব, পাক্কা। সাগর থ হয়ে শুনছে রাজীবের সব কথা। রাজীবকে প্রথম দেখায় সাগরের ভালো লাগেনি, কিন্তু রাজীব যে এরকম ঘৃণ একটা কাজ করবে সেটা তো সাগর কোনোদিনও জানতে পারতো না, যদি না আজকে পিছু পিছু আসতো। এখন বেশ ভালো করেই মনে পড়ছে সাগরের এই রাজীব যখন সাগরের সঙ্গে দেখা করছিল তখনই রাজীবের হাতে অতগুলো আংটি দেখে। ভাগ্যিস সাগর রাজীবের পিছু পিছু এসছে, নয়তো এসব তো কিছুই জানতে পারতো না। সাগরের একার সঙ্গে এত কিছু করা সম্ভব নয়, সেজন্য পুলিশকে ডেকে সব বলে দিল। ততক্ষণে সে নিজের নজর রেখে চলেছে রাজীবের উপর। দেখো বাবা, জোর করে তো কোনো কিছু হয় না, বলো। তোমাকে আমি সেই শুরু থেকে বলে আসছি, প্রিয়তার তোমাকে পছন্দ হয়নি, তাই সে তোমাকে রিজেক্ট করেছে। প্রিয়তার নিজেরও সম্পূর্ণ অধিকার আছে তার পছন্দ মতো বিয়ে করা। জোর করে কোনো কিছু হয় না রাজীব, তুমি আমাদেরকে ছেড়ে দাও। উপরোক্ত কথাগুলো রাজীবের উদ্দেশ্যে বলছিল কলির মা। রাজীব সেই কথা শুনে রাগে চোটে রুষার জন্য আনা খাবারের প্লেট ফেলে দিল। প্রিয়তার নিজের অধিকার আছে, আমার নেই। আমার প্রিয়তাকে চাই, মানে চাই। ব্যাস, বুঝেছিস তোরা? আমাকে রিজেক্ট করা, তাই না? এর ফল ওকে বুঝিয়ে দেব আমি। তোদের খেতে বলেছি তো খাসনি, এবার না খেয়ে থাক। রাজীব সেখান থেকে চলে গেল। সাগর একটা
মোটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। রাজীব যাবার ঘড়ি ধরে 10 মিনিট পর ওদের কাছে পৌঁছলো সাগর বাড়ির তালা ভেঙে। সাগরকে দেখে রুষা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। বাড়ির ভেতরটায় ওদের আটকে রাখা হয়েছিল, শুধু একটা দরজা ছাড়া কিছুই ছিল না। সাগর রুষাকে আশ্বস্ত করে প্রিয়তাকে ফোন করলো, আপাতত প্রিয়তা রাজীবকে ধরে রাখতে পারে। প্রিয়তা, তুমি কোথায়? আমি বাড়িতে যাচ্ছি, আর 10 মিনিটের ভেতর পৌঁছে যাব। আচ্ছা শোনো, তুমি তোমার চাচাতো ভাই রাজীবকে কল করে বলো যাতে সে এক্ষুনি বাড়িতে যায়, মানে আমাদের বাড়িতে। ভালো করে কথা বলবে যাতে সে এক্ষুনি আমাদের বাড়িতে আসে, বুঝেছ? কোনো প্রশ্ন নয়, যদি আমার ভালো চাও তো যা বললাম করো। সাগর প্রিয়তাকে কিছু না বলতে দিয়ে ফোন কেটে দিল। আপাতত তার যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরোতে হবে। সাগর ফোন করে পুলিশদের বাড়িতে যেতে বলে দিল। কি শাশুড়ি আম্মা, সব রান্না কমপ্লিট তো আপনার? বৌমা, এই গরমের ভেতর এত কষ্ট করে শুধু তোমার জন্য রান্না করেছি। প্রিয়তা আশা থেকে রান্নাঘরে যেও দেখেনি, সেখানে তোমার জন্য রান্না করছি। আচ্ছা, খেয়ে দেখছি, দাঁড়ান। কলি একটু খাবার মুখে নিতেই আবার মুখ থেকে ফেলে দিল। রত্না বেগম হতভম্ব হয়ে তাকিয়ে আছে কলির দিকে। সেই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করেছে, অথচ কলি ফেলে দিল। ছি, এটা কোনো রান্না হয়েছে? ঝালে পোড়া একেবারে। সামান্য রান্নাও করতে পারেন না নাকি আপনি? কলির কথা শুনে রত্না বেগম খাবার মুখে দিয়ে টেস্ট করলো, কই ঝালের পরিমাণ তো ঠিক হয়ে আছে, তাহলে কলি তার সঙ্গে এরকম করছে কেন? ঠিকই তো আছে, এরকম করছো কেন তুমি? কলি নিজেও জানে ঝাল ঠিক হয়ে আছে, কিন্তু সে আশা থেকে দেখছে রত্না বেগম প্রিয়তার সঙ্গেও এরকম করতো, সেটাই কলি রিপিট করছে শুধু, তাও যথেষ্ট কারণ সহ। এরকম ঠিক তো হবে না আম্মা, যান আবার গিয়ে রান্না করুন। এবার রত্না বেগম বেশ চটে গেল। একে তো এই গরমের ভেতর রান্না করেছে, তার উপর আবার রান্না করতে বলছে। মেয়েটা সপ্তাহখানেক আসতে না আসতেই এরকম শুরু করে দিয়েছে। শোনো বৌমা, তোমার মতন আমার প্রিয়তাও এই বাড়ির বৌমা, বরং সে তোমার মতো এত আহ্লাদিপনা করে না, বুঝেছো? সে আমাকে রান্না করার কথা বলবে তো দূরে থাক, উল্টে সে আমার সব কথা শুনতো। তোমার মতো বেয়াদব না। আমি আমার বংশধরের জন্য এত কিছু করছিলাম, কিন্তু এখন দেখছি তুমি মোটেও সুবিধার নয়, রূপ নয়, গুণই সব। যা আমি এখন তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝেছি। আর সেই গুণ প্রিয়তার মধ্যে আছে, যা ছিটে ফোটাও তোমার মধ্যে নেই, বুঝেছো? রত্না বেগম বেশ তেড়ে মেরে চলে গেলেন নিজের রুমে। রত্না বেগমের কথা শুনে কলি হাসলো, তৃপ্তির হাসি হাসলো। এটাই তো চেয়েছিল সে, রত্না বেগমের উপলব্ধি করাতে, এবং তাতে সফলও হয়েছে আজকে। এবার শুধু তার মায়ের খোঁজ পাবার অপেক্ষা, তারপর সে নিজের মতন করে চলে যাবে। প্রিয়তা এতদিন কলিকে দেখলেই চুপচাপ চলে যেত, কিন্তু একটা মেয়ে হিসেবে কলিও বুঝতে পারতো প্রিয়তার মনে কি চলছে। আর অল্প কদিন পর কলি তার নিজের নীড়ে ফিরবে, সাগর আর প্রিয়তা সুখে থাকবে। রত্না বেগমও আর এরকম করবে না, সবকিছু ঠিক হবে। এবার শুধু সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষা। রাজীব ভাই শুনুন, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে আসবেন, একটু কথা আছে। এক্ষুনি মানে এক্ষুনি আসতে হবে আপনাকে, বুঝলেন আপনি? কেন প্রিয়তামণি, অবশেষে বুঝলে তো যে তোমার জন্য এই রাজীব ছাড়া কোনো গতি নেই। প্রিয়তার ইচ্ছে করছে ফোনটি কেটে দিতে, কিন্তু সে সাগরের কথা শুনে তার করতে পারছে না। সাগর অত সিরিয়াসভাবে না বলে প্রিয়তা কখনোই রাজীবকে কল করে এই বাড়িতে আসতে বলতো না। শোন, আমি এখন একটা জায়গায় যাচ্ছি, ফিরতে দেরি হবে, আর তুই আমাকে ডাকবি। এত ভালো মেয়ে তুই নস, আমি সেটা এতদিন বুঝেছি। নিশ্চয়ই কোনো না কোনো কিছু এর পেছনে আছে। তোর সেই আশায় ছাই। আমি চলে যাচ্ছি, নাগাল পাবি না আর আমার এত সহজে। প্রিয়তা কি বলবে এখন সাগরকে? রাজীব তো বুঝে ফেলেছে প্রিয়তা সাগরের কথা অনুযায়ী কল করেছে। এখন কি করবে তাহলে প্রিয়তা? রাজীব তো আসবেই না। এখন কি করবে সাগর? কি করতে চেয়েছিল রাজীবকে দিয়ে? এত বছর তো আমার পিছু পিছু ঘুরেছেন আমাকে বিয়ে করার জন্য, অথচ আজকে যখন আমি আপনাকে বাড়িতে আসতে বলেছি, আসবেন না তো? ভেবেচিন্তে বলুন। সাগর তো এখন কলির, ওর কথা এখন আমি কেন শুনবো? আমি নিজে আপনাকে ডেকেছিলাম, এবার আপনার বুঝে আপনি আসবেন কি আসবেন না। ঠিক আছে, আমি আসছি, এত করে যখন বলছিস।
প্রিয়তা সাগরকে ফোন করে সবটা জানিয়ে দেয়। রুষা আর কলির মাকে বাড়িতে নিয়ে রুমে বসিয়ে দেয়। রুষাকে এখন মুখ খুলতে বারণ করেছে বিধায় সে চুপ করে রয়েছে। সাগরের মা আর প্রিয়তা ভাবছে রুষা বুঝি এক্ষুনি ফিরল ঢাকা থেকে। একটু পরেই রাজীব চলে আসলো বাড়িতে। রাজীব আসা মাত্রই সাগর রাজীবকে ঠাস করে পরপর কতগুলো চর বসিয়ে দেয়। ড্রয়িং রুমে বসে থাকা উপস্থিত কেউই কিছু বুঝতে পারছে না। রাজীব চর খেয়ে রাগে ফুঁসছে। সাগর, তোর কি হয়েছে? কি তুই বৌমার ভাইকে এভাবে মারছিস কেন? কি করেছে ও? ওকে চর মেরেছি, কিন্তু ও যা করেছে আমার সঙ্গে তার জন্য ওকে খুন করিনি। এটাই ওর কপালের ভাগ্য। প্রিয়তা, এসব হচ্ছে কি? তুই ডেকে এনে আমাকে অপমান করছিস। আমি করেছিটা কি? হ্যাঁ হ্যাঁ সত্যিই তো, আপনি রাজীব ভাইয়াকে কেন মারছেন? সাগর এবার হাসতে লাগলো। রাজীব বুঝলো অবস্থা বেশি ভালো না, সেজন্য পালাতে যাচ্ছিল। তখনই পুলিশও বাড়িতে ঢোকে। বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। রাজীব দিশেহারা হয়ে যাচ্ছে, মনে সন্দেহ ঢুকে গেছে। তাহলে কি সাগর সবটা জেনে গেল? কিন্তু কি করে জানলো? সে তো খুব সতর্ক ছিল। তাহলে কি রাজীব সাহেব, নিশ্চয়ই বুঝতে পারছেন না এগুলো কি হচ্ছে? বেশ, তাহলে আমি সবাইকে সবটা বলে দেই। প্রিয়তা, এই যে তুমি কলিকে আমার স্ত্রী হিসেবে জানো, এটা পুরোটাই একটা নাটক। আর এই নাটকের রচয়িতা তোমার এই চাচাতো ভাই। সাগরের মুখের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে রাজীবের দিকে তাকিয়ে আছে। সকলের চোখে মুখে অধীর আগ্রহ পরের খবর জানার জন্য। কি বলছেন, কি খুলে বলুন। শোনো, তোমার এই গুণধর চাচাতো ভাই আমার বোনকে কিডন্যাপ করে রেখেছিল। ও চেয়েছিল আমি কলিকে বিয়ে করে তোমাকে সতীনের যন্ত্রণা দেই, কিন্তু আমি যখন এটা করতে রাজি হইনি তখন ও রুষাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। আর কলি ছোটবেলা থেকেই অনাথ। কলিও এই কাজ করতে পারবে না এটা জেনেই এই রাজীব, কলির মা আর রুষাকে দুজনকে আটকে রেখে আমাকে আর কলিকে ব্ল্যাকমেইল করতে থাকে। তারপরও রুষাকে নানাভাবে কষ্ট দিত। শুধু তাই নয়, সেটার ভিডিও ও করে পাঠাতো আমাকে। আমি বাধ্য হয়ে কলিকে বিয়ে করি। বিয়ে নয়, বিয়ের নাটক করি, যাতে ওই রাজীবের বিশ্বাস হয় আমি আর কলি বিয়ে করেছি। এবার বাকিটা আমি বলছি। সাগরকে বলার মাঝ পথে থামিয়ে দিয়ে কলি বলতে শুরু করলো। ওই লোকটা এইটুকুতে থেমে থাকেনি। এই বাড়িতে আসার পরের দিনও ও আমাকে দেখার জন্য, মানে আমি প্রিয়তাকে কষ্ট দিচ্ছি কিনা সেটা দেখার জন্য লোক পাঠিয়েছিল। সেদিন ভেবেছি ওটা অন্য কেউ, কিন্তু ওই লোকটাই যে এই রাজীব হবে সেটা বুঝিনি। ওকে দেখতেই আমি তেল ফেলে মিথ্যা নাটক করি আর প্রিয়তা ভাবিকে সবার সামনে দোষী সাজায়। এভাবে ও আমাকে বলেছিল প্রিয়তা ভাবিকে যেন কষ্ট দেয়, আর আমিও মার জন্য নিরুপায় হয়ে এতদিন প্রিয়তা ভাবির সঙ্গে এত কিছু করেছি। তাহলে আমার সঙ্গে এরকম করলে কেন? এত খারাপ ব্যবহার করলে কেন? আমার ছেলে যদি তোমাকে বিয়েই না করে তাহলে তুমি প্রেগনেন্ট, এটা কি করে বললে? একের পর এক প্রশ্ন ছুড়ে দিল রত্না বেগম কলির উদ্দেশ্যে। কলিও উত্তর দেবার জন্য প্রস্তুত। সে জানতো এরকম একটি দিন আসবে। অবশেষে সেই দিনই এসছে আজকে, যে দিনের প্রতীক্ষা সে এতদিন ধরে করছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে ওরকম ব্যবহারের জন্য। মনে আছে কালকে কি বলেছিলেন আপনি? আমার মতন সুন্দরী বউ হলেই হয় না, গুণ দরকার ছিল যা প্রিয়তার মধ্যে আছে। এই কথাটুকুর উপলব্ধি করাতেই আমি এত কিছু করেছি। আপনি তো প্রিয়তা ভাবির সঙ্গে খুব ভালো একটা ব্যবহার করতেন না, অথচ উনি আপনার জন্য কত কি করতো বলুন তো। যখন যেটা ফরমাইশ করেছেন সেটাই করেছে, চুপ করে থেকেছে, কখনো আপনার মুখের উপর কথা বলেনি। অথচ সে প্রিয়তাকে আপনি মেয়ের জায়গায় বসিয়ে একটু ভালোবাসতে পারেননি। আজকে যদি আমি আপনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না করতাম, আপনি আদৌ বুঝতেন প্রিয়তা ভাবির মর্ম? তাই বলতে পারেন সেই জন্য এসব করা। আমার জন্য তো ওই মানুষটা কম কষ্ট সহ্য পায়নি আমার জন্য। তাই ভেবেছি যদি আপনাকে দিয়ে একটু উপলব্ধি করিয়ে প্রিয়তা ভাবিকে আপন করতে পারেন, সেই প্রচেষ্টাটুকুই করেছি আমি। রত্না বেগম সত্যি অনুতপ্ত হয়েছে তার আগের করা কাজের জন্য, সেটা তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে কলি ভুল কিছু করেনি। তার ব্যবহারের জন্যই তো রত্না বেগম বুঝেছে প্রিয়তার মর্ম। তুমি ঠিকই বলেছ কলি, কোনো ভুল কিছু করনি। সত্যি তো,
তুমি যদি এসব না করতে তাহলে তো আমি প্রিয়তার উদ্দেশ্য এরকম ভুল ধারণা নিয়েই থাকতাম, কখনো ওকে কাছে টেনে নিতে পারতাম না। সেই হিসেবে তুমি যা করেছো সবটাই ঠিক, কিন্তু ওই রাজীব এত কিছু করলো কেন বলো তো? আমি বলছি মা, এই লোকটা আরো কয়েক বছর আগ থেকেই আমার পিছু লেগেছিল। পড়াশুনো করেনি ঠিকঠাক অবধি, বখাটে ছেলেদের মতো কাজকর্ম সব ওনার। স্কুল যাবার পথে বিরক্ত করতো আমাকে, প্রথমে পাত্তা না দিলেও কলেজে ওঠার পর ওনার আচরণ যেন কমার বদলে বাড়তেই থাকে। উনি মেনে নিতে পারছিলেন না যে কেউ ওনার ডাকে সাড়া দেয়নি। উনি আমাকে বলতো ওনার সঙ্গে সম্পর্ক করতে, উনি নাকি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি প্রতিবারই ওনাকে রিজেক্ট করে দিই। কত চড় থাপ্পড় মেরেছি, তবুও শোধরায়নি। অবশেষে আমার বিয়ে হয়েছে, তারপরেও এ থামেনি। কলি আর রুষাকে দিয়ে কি কাণ্ড করলো দেখুন। হ্যাঁ, আমি সব করেছি, আমিই করেছি। তোকে দেখতে তো অত সুন্দর নয়, তারপরও তোর কিসের এত দেমাগ? কেন আমাকে বারবার রিজেক্ট করবি তুই? বরং তোর কপালের ভাগ্য যে তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে ফিরিয়ে দিতিস। আমি যেটা চাই সেটা চাই, মানে চাই, বুঝেছিস? তুই এমনি ধরা দিসনি তো কি হয়েছে? জোর করে হলেও আমি তোকে নিজের করব, কারণ আমি তোকে চেয়েছি, আর আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, বুঝেছিস? আর সহ্য করতে পারলো না প্রিয়তা। এতক্ষণ রাজীবের সব কথা শুনলেও এবার ধৈর্য কুলোলো না। ঠাস করে পরপর কতগুলো চড় মেরে দিল রাজীবের গালে। এইগুলোরই যোগ্য আপনি, বুঝেছেন? এইগুলোরই যোগ্য। আপনাকে আমার ভালো লাগে না, ব্যাস। আর কি আদৌ আপনাকে ভালো লাগবে যে ওরকম কোনো বৈশিষ্ট্য আছে আপনার? একটা মেয়ে আপনাকে রিজেক্ট করেছে, এটা সহজভাবে নিতে শিখুন। আপনার তাকে ভালো লেগেছে বলে সেই মেয়েটিরও আপনাকে ভালো লাগতে হবে, এটা কোন ধরনের কথা? বাস্তব না মেনে আপনি এতদিন আমাকে, আমার পরিবারকে কষ্ট দিয়ে গেছেন। আপনার মতো মানুষ বেঁচে থাকা মানে খারাপ কিছু। মরতে পারেন না কেন আপনি? এবার ভাবুন আমার ধৈর্য কোথায় গেছে বলে আমি আপনাকে মরতে বলছি। একবার ভাবুন, আপনার ছায়াও দেখতে চাই না আমি। প্রিয়তা বেশ রেগে গেছে। সাগর প্রিয়তাকে শান্ত করার চেষ্টা করছে। রাজীবকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এরকম সময়ে রাজীব প্রিয়তার কাছে এসে দাঁড়ালো। আর দেখতে হবে না তোকে আমার ছায়া। ভালো থাকিস, আর পারলে ক্ষমা করে দিস। রাজীবকে পুলিশ ধরে নিয়ে যাবার সময় রাজীব কোনো কথা বলেনি, আর হয়তো প্রিয়তার শেষোক্ত কথা শুনে নিজের ভুল বুঝতে পেরেছে। তবুও সে যা কিছু করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। অবশেষে রাজীব চলে গেল। রাজীব তো চলে গেছে, ওর সাজা ও পাবে। আমিও আমার মাকে ফেরত পেয়েছি, এবার চলে যাচ্ছি। যাওয়ার আগে বলি শোনো, নিজের একটা পরিচয় তৈরি করো জীবনে, আর নিজের মাকে সাবধানে রেখো। সময় পেলে মাঝে মাঝে দেখা করে যেও। প্রিয়তার কথা শুনে কলি মুচকি হেসে চলে গেল। সবকিছু ঠিকঠাক হয়েছে, সকল ঝড়ের অবসান ঘটেছে আজকে। কলিও ফিরেছে নিজের জায়গায়, আর রাজীবও নিজের কর্মের ফল ভোগ করছে। বৌমা, সব তো ঠিকঠাক হয়েছে, এবার তুমি যাও, নিজের রুমে গিয়ে বিশ্রাম করো। প্রিয়তা শাশুড়ি মায়ের কথা শুনে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। সাগর রুমে আসতে না আসতেই অফিস থেকে কল আসলো, জরুরি কাজের জন্য যেতে হবে। সাগর বেরিয়ে পড়েছে। প্রিয়তা কিছুক্ষণ শুয়ে রইল। সন্ধ্যা নেমে এসছে, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। প্রিয়তার মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। অনেক দিন পর সে আজকে সাজবে নিজের জন্য। হ্যাঁ, বহু দিন হয়ে গেল সাগর কাজের জন্য বাইরে ছিল। ফিরতেই রাজীবের জন্য অশান্তি। এখন সাগর বাড়িতে আছে, সবকিছু ঠিকঠাক হয়েছে। এখন একটু সময় দেয়া যাক দুজনকে। প্রিয়তা সেই মোতাবেক লাল রঙের শাড়ি পরে তার সঙ্গে ম্যাচিং চুড়ি আর হালকা করে মুখে একটু মেকআপ করেছে। চুলগুলো খোপা করে তাতে ফুল লাগিয়েছে। অপেক্ষায় আছে কখন সাগর আসবে। প্রিয়তা বারান্দায় গিয়ে বসে রইল। সাগর অফিস থেকে বাড়িতে ফিরতেই প্রিয়তাকে কোথাও দেখতে পেল না। এদিকে অফিস থেকে এসে বেশ ক্লান্ত লাগছে, সেজন্য ফ্রেশ হয়ে নিল। প্রিয়তা বলে দু একবার ডাক দিতেই প্রিয়তা বারান্দা থেকে রুমের ভেতর আসলো। প্রিয়তাকে দেখে সাগর কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়েছিল প্রিয়তার দিকে। এই তো সেই আগের রূপ প্রিয়তার। হাসি খুশি মুখ, সুন্দর করে সাজ, সব মিলিয়ে প্রিয়তাকে অপূর্ব লাগছে। সবকিছুর ভিড়েও সাগর যে প্রিয়তাকে এতদিন কিছু জানায়নি, সেজন্য অনুতপ্ত হচ্ছে সাগর। প্রিয়তা, আমি চেয়েও তোমাকে এতদিন কিছু
আর কিছু বলতে পারলো না সাগর। প্রিয়তা সাগরের মুখে হাত দিয়ে কথা বলা বন্ধ করে দিল। আগের কোনো কথা নয়, ওসব বাদ দিন। আজকে থেকে আমার আর আপনার নতুন করে সবটা শুরু করার পালা। শুধু আমি আর আপনি নয়, আপনার আর আমার অংশ যে আমার ভেতরে রয়েছে তাকে নিয়ে ভাবনার পালা শুরু, বুঝেছেন? সাগর প্রিয়তার পেটে হাত রাখলো। প্রিয়তা হেসে যাচ্ছে। সাগর খুশি ধরে রাখতে পারছে না আর। দিন শেষে আজকে যেন সব খুশি উপচে পড়ছে। মানে প্রিয়তা, তুই মা হতে চলেছ আর আমি বাবা? হ্যাঁ, এবার ওসব পুরনো কথা বাদ দিয়ে চলুন তো আমাদের নতুন অতিথির কথা ভাবা যাক, যাকে নিয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। হ্যাঁ, আর শোনো, মা তো তোমাকে কোনো কিছু বলবে না, আর তুমি নিজেও যেমন আছো তেমনই ভালো, বুঝেছো? সে তুমি যেমনই হও না কেন, তুমি আমার পূর্ণতা, বুঝলে তো? খুব করে বুঝেছি। সাগরও মুচকি হেসে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে ভেতরে চলে গেল। সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলো আকাশে থাকা চাঁদ আর অসংখ্য তারা। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা।